নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এনটিপিসির ফুল নোটিফিকেশন, যা নোটিফিকেশনে সম্পূর্ণ ডিটেলস, যেখানে তোমাদের বয়স থেকে শুরু করে যোগ্যতা, সিলেবাস, মেডিকেল, তারপরে নিয়োগ পদ্ধতি, কোন পোস্টগুলো মেয়েদের জন্য সবথেকে বেস্ট পোস্ট হবে, কোনগুলো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সবথেকে বেস্ট পোস্ট হবে, সম্পূর্ণ আদার্স যেসব যোগ্যতা বা কোয়ালিফিকেশান বা A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু একদম কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে, যেখানে তোমাদের যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশের জন্য এত বড় একটা সুযোগ, 11,558টি মতো শূন্যপদে আবেদন করার জন্য সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রতিটি তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো, একদম সম্পূর্ণ ডাউট কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত তোমাদের যে ইম্পর্টেন্ট নোটিশ, তোমরা নোটিশ অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের ক্ষেত্রে আরেকবার তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার যেসব পোস্ট, যার জন্য তোমাদের আবেদন শুরু হবে 14ই সেপ্টেম্বর থেকে এবং 13ই অক্টোবর পর্যন্ত গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে পোস্টের মধ্যে কি আছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে, স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে পড়ছে, গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট লেভেল 5 এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও কিন্তু লেভেল 5। ঠিক আছে, এখানের মধ্যে তোমরা যে এই যে টাইপিস্ট যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো, স্পেশালি আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে তারা কিন্তু টাইপিস্ট পোস্টগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারো, নির্দ্বিধায় তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তোমাদের কোনো রকম মেডিকেলে কিন্তু ডিসকোয়ালিফাই কিন্তু করবে না। ঠিক আছে, কিন্তু আদার্স পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকে, কারণ তোমরা জানো যে এইসব পোস্টগুলোতে তোমাকে এক স্থান থেকে আরেক স্থানে তোমাকে ট্র্যাভেল করতে হবে, যেতে হবে, তো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে তোমাদের একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ফিমেলদের জন্য কোন কোন পোস্টগুলো সব থেকে বেটার হবে? সব পোস্টেই মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, কিন্তু ফিমেলদের জন্য স্পেশালি কোন পোস্টগুলো সব থেকে ভালো হবে, বেটার হবে, সেগুলো কিন্তু পরবর্তী জায়গায় আমি তোমাদের বলবো। তো এখানে দেখো, তোমাদের ইনিশিয়ালি পে কত? 35,400 টাকা, আর এখানেও 35,400 টাকা, মানে সুপারভাইজার, এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে 35,400 টাকা মতো ইনিশিয়াল পে থাকবে। এর সঙ্গে কিন্তু মাথায় রাখবে অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে, অন্যান্য আদার্স যেসব অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে এবং যুক্ত হয়ে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকবে। তারপরে গুডস ট্রেন ম্যানেজার থেকে শুরু করে টাইপিস্ট, এগুলো কিন্তু ভালোই কিন্তু বেতন লেভেল এবং সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড, আমি মেডিকেল রিলেটেড আরও পরবর্তী জায়গায় আসছি। এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ আছে হচ্ছে 3,144, সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। তারপরে তোমাদের শূন্যপদ আছে হচ্ছে 1,736, সেটা হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। তারপরে তারপরে হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1,560টি, তারপরে হচ্ছে তোমাদের স্টেশন মাস্টার 994টি, তারপরে 732টি হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টোটাল হচ্ছে 8,113টি। পরবর্তী যদি চলে যাই, পরবর্তী স্লাইডে দেখে নিই। পরবর্তী দেখো, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর থেকে, আবেদন শুরু হবে 20 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রথমে জায়গাটায় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্ট আছে, মানে এই সব যে পোস্টগুলো আছে, সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু আলাদা ডেটে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে আবেদন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে, যেগুলো আমি তোমাদের নেক্সট স্লাইডে আমি তোমাদের বলবো। তো এখানে কি পোস্ট আছে আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে? যেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে লেভেল 3-এর মধ্যে আছে 21,700 টাকা মতো ইনিশিয়াল পে, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যারা তোমরা টিসি পদে কাজ করতে চাও, টিসি পদে যারা কাজ করতে চাও, টিকিট কালেক্টর পদে চাকরি করতে চাও, বা তোমরা রিজার্ভেশন ক্লার্ক পদে চাকরি করতে চাও, তারা কিন্তু এই পোস্টটাকে টার্গেট করো। খুব ভালো একটি পোস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে তোমাদের 2022টি মতো শূন্যপদ, আন্ডার গ্র্যাজুয়েটের সব থেকে বেশি শূন্যপদ কিন্তু এই টিসি পোস্টের জন্যই কিন্তু আছে। এখানে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট
তারপরে হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক, এগুলো কিন্তু সবই টাইপিস্ট ক্যাটাগরি পোস্ট আছে, অর্থাৎ C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট। যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এই পোস্টগুলোকে টার্গেট করতে পারো। এবং এখানে দেখো 19,900 টাকা ইনিশিয়াল পে, 19,900 টাকা, এগুলো কিন্তু লেভেল 2 এর মধ্যে পড়বে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা 3,445টি মতো তোমাদের শূন্যপদ কিন্তু থাকছে। ওকে, আচ্ছা এবার দেখো তোমরা যে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যে আরআরবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যে কোনো একটি আরআরবি কিন্তু সিলেক্ট করে আবেদন করতে হবে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের জন্য আবেদন করতে পারবো? নিশ্চয়ই পারবে। তুমি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে তুমি আন্ডার গ্র্যাজুয়েশন পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার তোমার একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি গ্র্যাজুয়েশন পোস্টে আমি যেমন আমেদাবাদ আরআরবিতে অ্যাপ্লাই করেছি, আমি কি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কি আমাকে আমেদাবাদ আরআরবিতেই কি অ্যাপ্লাই করতে হবে? এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। যেহেতু সম্পূর্ণ তোমাদের ডেটগুলোকে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, তোমাকে যে এই আমেদাবাদ আরআরবিতেই যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে যে অ্যাপ্লাই করতে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি গ্র্যাজুয়েটে তুমি আমেদাবাদে তুমি অ্যাপ্লাই করলে, বা তুমি আন্ডার গ্র্যাজুয়েটে তুমি কলকাতা আরআরবিতেও অ্যাপ্লাই করতে পারো, বা যে কোনো আরআরবিতে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। বা তুমি আমেদাবাদ আরআরবিতেও অ্যাপ্লাই করতে পারো। ব্যাপারটা ক্লিয়ার তো? এইটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী কি আছে, এর পরবর্তী যে পোস্টগুলো আছে, এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, যেটা নিয়ে তোমাদের অনেকের কিন্তু একটা মতামত ছিল যে স্যার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য কি 50% লাগবেই? এর আগে আমার কাছে একজন কমেন্ট করেছিল যে আপনি কি করে বলছেন যে 50% লাগবে। দেখো, প্রথম কথা আমার মন গড়া কথা নয়, আমি সম্পূর্ণ ডেটাগুলোকে অথেন্টিকভাবে কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা অফিসিয়ালিভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এটা যদি না লাগতো, তার আগে আমি তোমাদের 2019-এর আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। চলো নোটিফিকেশনটা আগে 2019-এর নোটিফিকেশনটা আগে দেখাই। এটা তোমাদের এনটিপিসির যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল, সেই এনটিপিসির 2019-এর নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল 2019-এ। দেখো, এটা হলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবার তোমাদের যোগ্যতার ব্যাপারটা যদি আমি স্ক্রল করে নামি, এখানে যোগ্যতার ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে, আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এই দেখো যোগ্যতার ব্যাপারটা দেখো, এখানে পোস্ট প্যারামিটার দেওয়া আছে। দেখো এইগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। এবং এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো হচ্ছে সবই 12 পাস যোগ্যতার পোস্ট। 12 পাস যোগ্যতার পোস্টগুলোর ক্ষেত্রে একটু বড় করে দিই, তাহলে তোমরা ভালোভাবে তোমরা এটা দেখতে পাবে। দেখো এখানে কি দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু 50% নাম্বার কিন্তু পেতেই হবে। ঠিক আছে, এখানে এই যে উচ্চ মাধ্যমিক সঙ্গে 50% নাম্বার, এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদেরই কিন্তু এটা দরকার। যারা তোমাদের 50% নাম্বারে কোনো ক্রাইটেরিয়ার ফুলফিল করার প্রয়োজন নেই, সেটা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা আছে, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কোনো রকম 50% নাম্বারে কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই। ব্যাপারটা ক্লিয়ার তো? এটা কিন্তু আমার মন গড়া কথা না, এটা 2019-এর নোটিফিকেশানে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছিল, মানে এই নোটিশে কিন্তু এটা ছিল। এবার যদি কোনো পরিবর্তন করে সেটা হয়তো তোমাদের পরে জানা যাবে, কিন্তু পরিবর্তন করার যদি থাকতো তাহলে সেটা আগেই কিন্তু তোমাদের নোটিশ জারি করে কিন্তু জানিয়ে দিত অফিসিয়ালিভাবে। যেরকম তোমাদের যে এবারে 2024-এর গ্রুপ ডিতে যে আইটিআইকে যে মান্যতা দেওয়া হয়েছে যে আইটিআই যোগ্যতা তোমাদের থাকতেই হবে, কিছু 5টা পোস্টের জন্য আইটিআই না থাকলেও আবেদন করা যাবে। সেটা ছাড়াও যে তোমাদের কিন্তু একটা নোটিশ কিন্তু আরআরবির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে 2019-এর পর থেকে গ্রুপ ডি যেসব ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু আইটিআই যোগ্যতা কিন্তু থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানেও যদি উচ্চ মাধ্যমিকে 50% যদি নম্বর যদি না লাগতো, তাহলে সেটার জন্য কিন্তু একটা নোটিশ কিন্তু অলরেডি জানিয়ে দিত, কিন্তু সেই নোটিশ কিন্তু নেই। তাহলে এটাই ভাবা যাচ্ছে যে 2019-এ যা ছিল কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটাকেই মেনটেন করা হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান যে জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিলাম যে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, সঙ্গে যদি তোমার 50% নাম্বার যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে
অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেখানে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট আছে তারা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে যে কোনো পার্সেন্টেজ নাম্বার নিয়ে, তাহলেই কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধু এই যে বাউন্ডারিটা যেটা দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে 50% নাম্বার যেটা বলা আছে, সেটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। দেখো, তুমি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, মানে তুমি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে 50% নাম্বার কি প্রয়োজন উচ্চ মাধ্যমিকের যোগ্যতার জন্য, এটা একটা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হচ্ছে, মানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের জন্য আলাদা ডেট দেওয়া হয়েছে, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আলাদা ডেট দেওয়া হয়েছে। কিন্তু যতই তুমি গ্র্যাজুয়েশন করো না কেন, তুমি যদি গ্র্যাজুয়েট হলে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই 50% নাম্বারটা কিন্তু প্রয়োজন। তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, কিন্তু তুমি গ্র্যাজুয়েট, তাহলে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করতে পারবে, আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের জন্য আবেদন করতে পারবে না, কারণ সেইখানকার যে কোয়ালিফিকেশান সেটা তুমি ফুলফিল করতে পারোনি। ঠিক আছে, এটা হতে পারে যে তুমি যদি গ্র্যাজুয়েশন করেছো কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, কিন্তু তুমি এসসি এসটি এই সব ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, তাহলে সেক্ষেত্রে তুমি দুটো পোস্টের জন্যই, মানে আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, আবার তুমি গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু তুমি যদি একজন ইউআর বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করেছো কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের পোস্টগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার। এগুলো শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারই কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কারভাবে ক্লিয়ার করে থাকে। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখো, তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য যে তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 33 বছর। এই এজটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু কোভিডের জন্য। দেখো, কোভিডের জন্য কিন্তু এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা 2025-এ যদি তোমাদের শূন্যপদ যদি আবার রিলিজ করে, তাহলে কিন্তু তোমরা 18 থেকে 30 বছরই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য দেখতে পাবে। এখানে যারা যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় আছে, আর ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে, অসুবিধা কিন্তু কিছু হবে না। গ্র্যাজুয়েশন পোস্টের ক্ষেত্রে দেখো 18 থেকে 36 বছর, নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে 18 থেকে 33 বছর, কিন্তু কোভিডের জন্য তোমাদের আরও 3 বছর কিন্তু এই রিল্যাক্সেশনটা ওয়ান টাইম দেওয়া হয়েছে। এই যে এজটা, এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট দের জন্য বলা হয়েছে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 39 বছর। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 41 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যও বলে দিই, তোমরা কিন্তু অনেকেই জানো যে ইউআর ক্যান্ডিডেট যদি পিডাব্লিউবিডি থেকে বিলং করে থাকো, তাহলে তোমাদের 10 বছরের রিল্যাক্সেশন, ওবিসিদের ক্ষেত্রে হচ্ছে 13 বছরের রিল্যাক্সেশন, এবং এসসি এসটিদের ক্ষেত্রে হচ্ছে 15 বছরের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন থাকে। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী দেখো, তোমাদের এক্সামিনেশন ফিস, এটা নিয়েও একটা সংশয় আছে। দেখো, আগেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আন্ডার গ্র্যাজুয়েট যেহেতু আলাদাভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেখানেও কিন্তু তোমাদের আলাদা করে ফিস দিতে হবে। ঠিক আছে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সেখানেও কিন্তু তোমাকে আলাদা করে 500 টাকা ফিস দিতে হবে। এবার এই 500 টাকা ফিস কিন্তু সকলকে দিতে হচ্ছে না। দেখো, 500 টাকা ফিস কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে। ওকে, আচ্ছা, এই 500 টাকা দেবে এবং পরবর্তী সময় কিন্তু তোমরা 400 টাকার রিফান্ড পেয়ে যাবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, ইবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু 250 টাকা আবেদন মূল্য দেবে। তারা পরবর্তী সময় কিন্তু এই 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার কি আছে? আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে সিবিটি 2 হবে, তারপরে তোমাদের টাইপিং স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট হবে। মানে যেখানে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা কিন্তু স্টেশন মাস্টারের ক্ষেত্রে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, এবং যেগুলো তোমাদের টাইপিস্ট পোস্ট দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল হবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য কি একটা সিবিটি হবে না দুটো সিবিটি হবে? দেখো, এর জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালিভাবে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। যদি হয়, হতে পারে একটি মাত্র সিবিটি কন্ডাক্ট হতে পারে, আর না হলে কিন্তু সিবিটি 1, সিবিটি 2 কিন্তু আলাদাভাবে কিন্তু কন্ডাক্ট হতে পারে। এবারে কিন্তু কোনো রকমভাবে এই
গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটকে একসঙ্গে কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না, এবার সম্পূর্ণ কিন্তু আবেদন প্রসেস থেকে আরম্ভ করে সম্পূর্ণ কিন্তু এবার আলাদাভাবে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার ক্ষেত্রে কিন্তু কনফার্মভাবে বলতে পারি যে CBT 1 এবং CBT 2 দুটোই কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখে নিই, পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেবাস কিন্তু যথারীতি যাই করুক না কেন একই রকম সিলেবাস থাকবে। এটা কিন্তু প্রিলির অর্থাৎ CBT 1-এর কিন্তু তোমাদের সিলেবাস যেটা থাকবে, যেখানে তোমাদের ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে হচ্ছে 30 কোশ্চেন 30 মার্কস, তারপরে তোমাদের 40 কোশ্চেন 40 মার্কস যেটা থাকবে, 100 কোশ্চেন 100 মার্কস, 1 ঘন্টা 30 মিনিট সময় পাবে, 1/3 নেগেটিভ মার্কিং অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। কোশ্চেন পেপারে কি ল্যাঙ্গুয়েজ হবে সেটার ব্যাপারে বলে রাখি, বাংলা সহ কিন্তু তোমাদের অনেকগুলো কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে, প্রায় 13টা মতো ল্যাঙ্গুয়েজ থাকবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের CBT 2। এই CBT 1-এর পরে তারপরে তোমাদের CBT 2, যেগুলো কিন্তু সম্পূর্ণ লেভেল অনুযায়ী হবে, অর্থাৎ লেভেল 2 এর জন্য আলাদা CBT 2, লেভেল 3 এর জন্য আলাদা CBT 2, লেভেল 4 এর জন্য আলাদা, লেভেল 5 এর জন্য আলাদা, লেভেল 6 এর জন্য আলাদা। এটা কিন্তু আলাদাভাবে CBT 2 হবে এবং কাট অফটাও কিন্তু আলাদাভাবে কিন্তু ডিক্লেয়ার্ড হবে। ঠিক আছে, প্রত্যেকটা লেভেলের কিন্তু আলাদা কাট অফ কিন্তু ডিক্লেয়ার্ড হবে। এখানে তোমাদের সিলেবাসটা কী থাকছে সেটা দেখে নাও। ম্যাথামেটিক্স থাকবে 35 কোশ্চেন 35 মার্কস, রিজনিংয়ে থাকবে 35 কোশ্চেন 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 50 কোশ্চেন 50 মার্কস। এখানে তোমাদের 120 কোশ্চেন 120 মার্কসের কিন্তু পরীক্ষা হবে, 1 ঘন্টা 30 মিনিট। ব্যাপারটা কিন্তু সেম থাকছে, কিন্তু একটাই ব্যাপার, সেটা হচ্ছে সময় কিন্তু একই থাকবে, শুধু নাম্বার অফ কোশ্চেন কিন্তু বেড়ে গেল। অর্থাৎ এখানে মেন জিনিস হচ্ছে তোমাকে স্পিড মেনটেন করতে হবে। যত স্পিড ভালো করে মেনটেন করবে অ্যাকুরেসির সাথে, শুধু স্পিড মেনটেন করলেই কিন্তু চলবে না, একটা কথা মাথায় রাখবে, অ্যাকুরেসির সাথে কিন্তু তোমাদের এই স্পিডটাকে মেনটেন কিন্তু করতে হবে, না হলে কিন্তু স্পিড মেনটেন করে শুধুমাত্র হবে না। ওকে, তো চলো পরবর্তী চলে যাচ্ছি। এখানেও কিন্তু তোমাদের 1/3 নেগেটিভ মার্কিংই কিন্তু থাকবে, আর এখানেও কিন্তু বাংলা সহ 13টা মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের যেসব টাইপিস্ট পোস্টগুলো দেখবে না, মানে টাইটেলের পাশে তোমাদের টাইপিস্ট বলে লেখা আছে, সেই সব পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে, যেখানে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে যদি ইংলিশে টাইপ করো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 25টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো এডিটিং টুলস বা কোনো স্পেল চেকের কোনো টুলসগুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে কম্পিউটারে কিবোর্ড থেকে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তো এই সব যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের পছন্দ মতো পোস্ট তোমরা প্রেফারেন্স হিসাবে সাজাবে, যেখানে তোমরা যে পোস্টগুলো সাজাবে পাশাপাশি তোমরা কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটাও কিন্তু দেখতে পাচ্ছ। মানে লেভেল 6-এর জন্য A2 B2 মেডিকেল স্ট্যান্ডার্ড, লেভেল 5-এর জন্য A2 C2 মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ। তারপরে কমার্শিয়াল টিকিট ক্লার্ক যারা টিসি পদের জন্য সিলেক্ট হতে চাও তাদের হচ্ছে লেভেল 3 অনুযায়ী B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। টাইপিস্ট পোস্টগুলো দেখো C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ট্রেন্স ক্লার্কের জন্য হচ্ছে A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ওকে, এবার দেখো যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমরা দেখেছো যে এখানে তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কোনগুলো আছে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে যারা স্টেশন মাস্টার হতে চাও এবং গুডস ট্রেন ম্যানেজার হতে চাও তাদের ক্ষেত্রে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এবার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে? 6/9 উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে কোনো রকম গ্লাস থাকলে চলবে না। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের 0.6 উইদাউট গ্লাস, অর্থাৎ কোনো রকম কিন্তু চোখে চশমা ছাড়াই কিন্তু তোমাদের এই পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হবে, যেখানে তোমাদের কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন, মায়োপিক ভিশন এইসব টেস্ট কিন্তু তোমাদের হবে। যদি কালার ব্লাইন্ডনেসের সমস্যা যদি থাকে সেটা জানবে কি করে? কোনো তোমাদের আই ক্লিনিকে চলে যাও, সেখানে গিয়ে ভালো করে চেক করে নাও, যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গেছে সেক্ষেত্রে এখনই কিন্তু তোমাদের চেক করে জানতে হবে, তাহলে কিন্তু সেই বুঝে তুমি প্রেফারেন্সটা সাজাবে। নাহলে কিন্তু মেডিকেলে যদি আই রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মেডিকেলে, তো তোমাদের যদি আই রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু মেডিকেলে কিন্তু কোনো রকমভাবে কনসিডার করা হবে না, সেখানে কিন্তু আনফিট করে দেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা পরবর্তী দেখি, পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে তোমাদের A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো চলো দেখি A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কোন পোস্ট আছে। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে ট্রেন্স ক্লার্ক আছে। ট্রেন্স ক্লার্ক হচ্ছে A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো A3 ক্যাটাগরির মধ্যে দেখো তোমাদের 6/9 আছে উইথ অর উইদাউট গ্লাসেস, 2 ডায়োপ্টার এক্সিট করলে চলবে না, এবং এখানেও
কিন্তু 0.6 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস, কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মাইপিক ভিশন, এগুলো তোমাদের টেস্ট হবে। এবার হচ্ছে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের কোন পোস্ট আছে? B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সুপারভাইজার। খুব ভালো একটি পোস্ট কিন্তু, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, খুব ভালো একটি পোস্ট কিন্তু এবারে যুক্ত করা হয়েছে, যেটা তোমাদের কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসেরই সঙ্গে কিন্তু মার্চ হয়েছে। তো এই পোস্টের জন্য যদি তুমি প্রেফারেন্স হিসাবে রাখতে চাও, এখানে কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমাদের টিসি পোস্টের জন্য কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের প্রয়োজন। তো এবার দেখে নাও যে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যেখানে 6-9 6-12 উইথ অর উইদাউট গ্লাসেস, এখানে কিন্তু 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না, চশমার যে লেন্সটা, ঠিক আছে, এবং উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা হলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু 4 ডায়োপ্টার কিন্তু পাওয়ার অফ লেন্স কিন্তু এক্সিট করলে চলবে না। এখানে কিন্তু একটি টেস্ট হবে, সেটা হচ্ছে ফিল্ড ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ঠিক আছে। এর পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। এর পরবর্তী পোস্ট, যাদের চোখের সমস্যা আছে, চোখ নিয়ে যারা খুবই চিন্তার মধ্যে আছো, তারা কিন্তু এই C2 ক্যাটাগরি পোস্টগুলোকে সিলেক্ট করতে পারো। যেমন হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে তোমাদের এখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই যে টাইপিস্ট পোস্টগুলো, এগুলো কিন্তু সবই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী থাকছে দেখো। এখানে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে 6-12 একটি চোখে, আর একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টগুলোকে তোমরা প্রেফারেন্স হিসাবে সিলেক্ট করতে পারবে। এখানে তোমাদের 0.6 এবং উইথ অর উইদাউট গ্লাস, এবং কোনো এক্সট্রা কোনো রকমভাবে কিন্তু তোমাদের চোখের আদার্স কিন্তু কোনো রকম চেক কিন্তু করা হবে না। অর্থাৎ এখানে যাদের যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এই পোস্টগুলোকে টার্গেট করতে পারো, এই পোস্টগুলোকে প্রেফারেন্স হিসাবে রাখতে পারো, ঠিক আছে। এবার তোমাদের একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যে মেয়েদের জন্য কোন পোস্টগুলো সবথেকে বেটার। দেখো, প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ে উভয়ই কিন্তু সবকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো মেয়েদের যদি কোনো রকম মানে বাধ্যবাধকতা থাকে যে যেখানে আমরা অ্যাপ্লাই করব, যে RRBতে অ্যাপ্লাই করব সেখানেই আমরা স্থায়ী হিসাবে কাজ করতে চাই, বা সেই ডিপার্টমেন্টেই আমরা স্থায়ী হিসাবে কাজ করতে চাই, সেই স্থায়িত্বটার জন্যই আমি বলছি তোমরা কিন্তু জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলোতে খাটনি কিন্তু অনেকটা কম, সম্পূর্ণ অফিসিয়াল টাইপের জব থাকে, ঠিক আছে, সম্পূর্ণ অফিসিয়াল টাইপের কিন্তু জব থাকে। এই যে সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, তারপরে এসেছে সিনিয়র ক্লার্ক, এই পোস্টগুলোতে। এবার আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলোর মধ্যে যেমন হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা অফিসিয়াল টাইপের কিন্তু জব থাকে। যদি তোমরা অফিসিয়াল টাইপের যদি জব করতে চাও তাহলে কিন্তু এই সব পোস্টগুলোকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো, কারণ এখানে যে ডিউটিগুলো সম্পূর্ণ 8 ঘন্টা কিন্তু 8 আওয়ার্সের একদম নিয়ম মাফিক কিন্তু ডিউটি হবে, কোনো রকম কিন্তু ওভার টাইমের কোনো ব্যাপার কিন্তু থাকবে না এইসব ক্লার্ক পোস্টগুলোতে, ঠিক আছে। অফিসিয়াল টাইপের জব, কোনো ওভার টাইমের কোনো ব্যাপার থাকবে না, এবং সবথেকে বড় কথা এখানে কিন্তু কোনো ট্রান্সফার হবে না। তুমি যেখানে তুমি চাকরি পাবে সেখানেই কিন্তু তোমাদের রিটায়ার পর্যন্ত তুমি সেখানেই কিন্তু তোমার থাকবে, অসুবিধা কিছু হবে না। তো আশা করি এই ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে।